তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম এই স্কলারের আরো একটি লেকচারে। তো এই লেকচারে আমরা স্থির তড়িতের যে চার্জের কোয়ান্টায়ন আর কুলম্বের সূত্র আছে এই দুইটা টপিক ভালো মতো বুঝবো, প্লাস এগুলোর কিছু ম্যাথ সলভ দেখবো। তো দেখি যে চার্জের কোয়ান্টায়ন এই জিনিসটা নিয়ে শুরু করি। যদি টপিকের নাম চার্জের কোয়ান্টায়ন, তো এটা ইংলিশ টার্মটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। তোমাদের আইওটিতে সবকিছু কিন্তু ইংলিশে থাকবে, বাংলায় কোনো প্রশ্ন থাকবে না। বুয়েট তারপর সিকিউরিটি দেখা যাবে বাংলার পাশাপাশি ইংলিশ ভার্সনও থাকবে, বা ইংলিশ ভার্সনের পাশাপাশি দেখা যায় বাংলা ভার্সনও থাকে। সো বুয়েট বা সিকিউরিটি খুব একটা প্রবলেম হয় না, বাট আইওটিতে পিওর ইংলিশ থাকে। সো আমরা যদি ইংলিশ টার্মটাকে জেনে রাখতে পারি, সেক্ষেত্রে আই হোপ আইওটিটাও আমাদের কভার হয়ে যাবে। তো এটার ইংলিশ টার্মটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। এই তো কোয়ান্টাইজেশন জিনিসটা কি, মানে কোয়ান্টায়ন জিনিসটা কি? তো অ্যাকচুয়ালি কোয়ান্টায়ন জিনিসটা হচ্ছে এরকম যে প্রকৃতিতে যেগুলা একদম ইউনিট আকারে পাওয়া যায়, মানে যেগুলো বিচ্ছিন্ন আকারে পাওয়া যায় না। কেমন? যেমন ধরো যে তুমি যদি কলমের দোকানে কলম কিনতে যাও, সেক্ষেত্রে কিন্তু তুমি কখনোই বলবা না যে দেড়টা বা আড়াইটা। দেড়টা বলতে 1.5, বা আড়াইটা বলতে 2.5, এরকম কিন্তু কলম কখনো চাও না। তুমি চাও কি একটা, দুইটা, তিনটা, 12টা, 13টা, এরকম এরকম ভাবে তুমি কলম চাও। তার মানে হচ্ছে যে কলম কখনো হাফ আকারে বা দশমিক বা ভগ্নাংশ আকারে থাকতে পারে না। সেম ভাবে মানে এটা হচ্ছে কলমের কোয়ান্টাইজেশন বলা যায়। কিন্তু ফিজিক্সের স্থির তড়িতের আসলে যে ইলেকট্রন জিনিসটা আছে, এই ইলেকট্রনের চার্জটা অলওয়েজ ই নেগেটিভ দিয়ে প্রকাশ করা হয় ইলেকট্রনকে। এর যে চার্জের মান সেটা অলওয়েজ হবে 1.6 × 10⁻⁹ কুলম। তো এই যে চার্জের মান এটাই কেন, এটার পিছনে সুন্দর একটা ব্যাখ্যা আছে। এটা আমরা পরবর্তীতে যখন কুলম্বের সূত্র দেখবো তখন এটা বুঝতে পারবো আমরা। তো এখন মেন কথা হচ্ছে যে চার্জের কোয়ান্টাম বিষয়টা এরকম যে চার্জের মান এটা অথবা এটার পূর্ণ সাংখ্যিক গুণিতক হবে। মানে কখনোই আমরা কোনো বস্তুতে, ধরো এটা একটা বস্তু, এর ভিতরে কখনোই আমরা বলতে পারবো না যে 10.5টা ইলেকট্রন বিদ্যমান আছে, এরকম কখনোই বলতে পারবো না। হয় এর ভিতরে একদম 10টা থাকবে অথবা 11টা থাকবে ইলেকট্রন, কিন্তু কখনোই দশমিক বা ভগ্নাংশ আকারে থাকবে না। এটাকে বলা হয় চার্জের কোয়ান্টায়ন। তো বোর্ড বা অ্যাডমিশন পরীক্ষাতে প্রশ্ন এরকম ভাবে আছে যে যে কোন বস্তুতে চার্জের পরিমাণ 3 × 10⁻⁹ কুলম হতে পারে না কেন? হতে পারে না কেন? তো এর কারণ হচ্ছে যে এই যে চার্জ ইলেকট্রনের যে চার্জের মানটা দেখছি 1.6 × 10⁻⁹ এখন যদি এই সংখ্যাটাকে 1.6 × 10⁻⁻⁹ দ্বারা ভাগ করি, তখন কখনোই আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো না, পাবো একটা ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাটা আসবে এরকম 1.875। এটা কিন্তু কখনোই পূর্ণ সংখ্যা না। তার মানে কি, এই চার্জটা কখনোই একটা বস্তুর ভিতরে বিদ্যমান থাকতে পারে না। এর যে কোনো একটা এক হতো, মানে হয় এই টোটাল চার্জে থাকতো 1.6 × 10⁻⁹, অথবা এর অন্য কোনো 2 × 1.6 × 10⁻⁹ এরকম কোনো একটা চার্জ থাকতো। তো এটাই হচ্ছে চার্জের কোয়ান্টাম। তো এই ম্যাথ সলভের জন্য আমাদের যে সূত্র লাগে, সূত্রটা যদি একটু পরিষ্কারভাবে লিখে দিই, এই প্রশ্নটাকে অন্য পেজে নিয়ে যাই। আচ্ছা দেখি তো, এক্সামে যখন এই প্রশ্নটা আসবে তখন আমরা এভাবে লিখবো যে আমরা জানি। এটা সর্বোচ্চ 2 মার্কের প্রশ্নে আসতে পারে, তার বেশি আসতে পারে না। যদি এমসিকিউতে আসে তাহলে তো ডাইরেক্ট আমরা ক্যালকুলেটারে সূত্র, মানে ক্যালকুলেটারে সূত্রের মান বসাবো, এখানে অ্যান্সার বের করে ফেলবো। তো যদি এমনি নর্মাল লিখিত প্রশ্নতে আসে তাহলে আমরা লিখবো যে আমরা জানি কিউ ইকুয়াল টু, মানে যে কোনো একটা বস্তুর ভিতরকার টোটাল চার্জ ইকুয়াল টু হবে প্লাস অথবা মাইনাস। আমরা জানি চার্জ দুই রকম হতে পারে, হয় পজিটিভ অথবা নেগেটিভ। যদি কোনো জায়গায় ইলেকট্রন বিদ্যমান থাকে সেখানে, মানে ইলেকট্রন তুলনামূলক বেশি বিদ্যমান থাকে, সেখানে নেগেটিভ চার্জ থাকে। আর যদি ইলেকট্রনের ঘাটতি থাকে সেখানে আমরা ধরে নিই যে সেখানে পজিটিভ চার্জ আছে। সো এই চার্জটা পজিটিভ অথবা নেগেটিভ দুই রকমই হতে পারে। তো এই চার্জ প্লাস মাইনাস এন ই, এটা কি ইলেকট্রনের চার্জ। সো এখান থেকে আমরা দেখি যে কিউ এর মান কত। কিউ এর মান হচ্ছে 3 × 10⁻⁻⁹ ইকুয়াল টু
প্লাস মাইনাস এন ইন্টু ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম। কুলম কথাটা ম্যাথ সলভের সময় লিখবো না। তো এন ইকুয়াল টু আছে প্লাস মাইনাস, মানে এই যে এইটা উপরে থাকবে, এটা নিচে এসে ভাগ হয়ে যাবে, দেন ক্যালকুলেট করলে পাবো 1.875, যেটা কখনোই যেটা পূর্ণ সংখ্যা না, তার মানে এটা কখনোই কোনো বস্তুর ভিতরে বিদ্যমান থাকতে পারে না। তো এই গেল চার্জের কোয়ান্টাম। তো তারপরের টপিক ছিল কুলম্বের সূত্র। তো দেখো যে স্থির তড়িতের ক্ষেত্রে, স্থির তড়িৎ মানে কি, চার্জ কখনোই গতিশীল থাকবে না, এটা হচ্ছে প্রথম সত্য স্থির তড়িতের ক্ষেত্রে। তো কুলম্বের সূত্রটার ভিতরে একটা সূত্র আছে যে এরকম একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, কিন্তু একটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে পরস্পরকে আকর্ষণ করবে। তো এটা কিন্তু কুলম্বের সূত্রের ভিতরে পড়ে না, এটা জাস্ট চার্জের একটা ধর্ম, এটা কে বের করছিল কেউ জানে না, জাস্ট এটা চলে আসছে সায়েন্সের ভিতরে। বাট কুলম্ব বাবাজি স্পেশালি নিজের নামে যে সূত্রগুলো দিছে, তো ওনার সূত্রর প্রথম, মানে ওনার সূত্রটা এরকম যে দুটি চার্জের ভিতরে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি দুইটাই পজিটিভ হয় তাহলে বিকর্ষণ করবে, একটা যদি পজিটিভ আর একটা নেগেটিভ হয় তাহলে আকর্ষণ করবে। তো এই যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, ধরি এই চার্জের ভিতরে 10 কুলম্ব চার্জ ছিল, এর ভিতরে 5 কুলম্ব চার্জ ছিল। তো এর ভিতরে যে চার্জটা ছিল সেটাকে আমরা কিউ অন ধরলাম, আর এর ভিতরে যে চার্জ ছিল সেটাকে আমরা কিউ টু ধরলাম। তো এই দুইটা একটা আরেকটাকে বিকর্ষণ করবে। তো এই বিকর্ষণ বলের মানটা হবে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এটা বলছে কে? বিজ্ঞানী কুলম্ব, সেই 1787 সালে। সেই 1700, আচ্ছা টপিকের নামটা লিখে দিই আগে, কুলম্বের সূত্র। কুলম্বস ল। তো ওনার সূত্রটা পরে আমি বাংলা টোটালটা লিখে দিব, আপাতত এতটুকু দেখি যে এই দুইটা চার্জের ভিতরে যে বিকর্ষণ বলের মান সেটা যদি হয় এফ, এই এফ হবে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ কিউ অন ইন্টু কিউ টু। একটা চার্জকে বলছি কিউ অন আর একটা হচ্ছে কি কিউ টু গেল। আবার উনি আরেকটা কথা বলছে যে এই চার্জ দ্বয়ের, মানে এই বলটা, এই আকর্ষণ অথবা বিকর্ষণ বলটা হবে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে এই এফটা হবে সমানুপাতিক 1/r², মানে দুইটার মধ্যবর্তী দূরত্ব আর তার বর্গের ব্যস্তানুপাতিক। তো দেখো দুইটা পাইলাম, একটা হচ্ছে চার দ্বয় গুণফল সমানুপাতিক আর একটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো দুইটাকে একসাথে লিখলে পাই এফ সমানুপাতিক কিউ অন কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিলে আছে এফ ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ অন কিউ টু, নিচে থাকে আর স্কোয়ার। তো এই যে একটা কনস্ট্যান্ট আসছে সি, এটার মান কত? তো এটার মানের ভিতরে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব, একটা টার্ম আছে, ইলেকট্রনের চার্জ কত? ই নেগেটিভ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। এই যে এই কুলম্বের জন্যই কিন্তু চার্জের মানটা 1.6 ইন্টু 10⁻⁹। তো এখন দেখি ওই আগের প্রশ্নতে আসি। প্রশ্নটা এরকম যে কুলম্বের আচ্ছা, প্রশ্নটা এরকম যে ইলেকট্রনের চার্জ, ই নেগেটিভের চার্জ 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব কেন? এখন খেয়াল করো যে ইলেকট্রনের চার্জটা যদি এরকম আজাইর একটা মান না হতো, যদি 1 2 5 10 এরকম কোন একটা মান হতো, তাহলে কিন্তু অনেকগুলো ক্যালকুলেশন ইজিয়ার হয়ে যেত। কিন্তু না, এখানে আর একটা কথা আছে যে এই ইলেকট্রনের চার্জটা আসে কোথা থেকে? এই ইলেকট্রনের চার্জটা আসে অ্যাকচুয়ালি কুলম্বের সূত্র থেকে। এফ ইকুয়াল টু কি 1/4πε0। এক সেকেন্ড, এটা তো দেখায় নাই, আমি একটু আগে দেখলাম যে এফ ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ অন কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। অর্থাৎ একটা চার্জ যদি হয় কিউ অন আর একটা যদি চার্জ হয় কিউ টু, তো এদের ভিতরকার আকর্ষণ অথবা বিকর্ষণ বল হবে এদের গুণফলের সমানুপাতিক আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এখানে সমানুপাতিক চিহ্নটা ওঠাবার জন্য একটা কনস্ট্যান্ট সি নিয়ে আসছিলাম, তো এই সি এর মানটা কত হবে?
তো দেখো আমরা এই সি এর মানটা এখন হিসাব করব। তো এই সি এর মানটা হবে এফ ইকুয়াল টু 1 হয় যদি আচ্ছা এফ ইকুয়াল টু না, এফ ইকুয়াল টু না, আমরা ধরবো যে কিউ অন ইকুয়াল টু 1 কুলম্ব, কিউ টু ইকুয়াল টু ধরবো 1 কুলম্ব, আর এদের যে মধ্যবর্তী দূরত্ব এটা সমান ধরবো 1 কুলম্ব। তো এখন দেখি যে সবগুলাতে যদি 1 বসাই দিই, তাহলে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো যে একটা বস্তুর ভিতরে যদি +1 কুলম্ব চার্জ থাকে আর একটা বস্তুর ভিতরে যদি -1 কুলম্ব চার্জ থাকে, তাহলে দুইটা পরস্পরকে টোটাল মানে এফ এর মানটা হবে তাহলে 9 ইন্টু 10⁹9 নিউটন। এই বলে পরস্পরকে আকর্ষণ করবে। আবার যদি দুইটাই +1 কুলম্ব আর +1 কুলম্ব চার্জ পরস্পরকে 1 মিটার দূরত্বে নিয়ে আসে, সেক্ষেত্রে যে বিকর্ষণ বলের মান হয় সেটা হয় এই মানটা 9 ইন্টু 10⁹9, হিউজ একটা মান। তাহলে আমরা কি বলতে পারি না, তাহলে সি এর মানটা হবে, সি ইকুয়াল টু হবে 9 ইন্টু 10⁹9। যদি Q1 Q2 আর আর সবগুলোর মান যদি 1 হয়, তাহলে এফ ইকুয়াল টু সি হয়। মানে এফ মানে কত পাই এটা, মানে দেখো যে এফ ইকুয়াল টু সি ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার। সো আলটিমেটলি এতটুকু না লিখলেও হয়, তাহলে এফ ইকুয়াল টু সি হয়। তো বিজ্ঞানীরা যখনই পরীক্ষা করে দেখলো যে ঠিক আছে বলের মানটা অ্যাকচুয়ালি 9 ইন্টু 10⁹9 নিউটন হয়, তখনই ওনারা বলে দিল যে ঠিক আছে তাহলে সি এর মান হবে, এটা হবে সি এর মান অ্যাকচুয়ালি মানে এফ ইকুয়াল টু সি। সো কনস্ট্যান্টের মান হবে 9 ইন্টু 10⁹9। তো এখন আসি যে ইলেকট্রনের চার্জ এটাই হলো কেন। তো ইলেকট্রনের চার্জ এটাই হলো কারণ আমরা যখন নিউটনিয়ান মেকানিক্স দেখছি তখন দেখছি আমরা এফ ইকুয়াল টু মানে এফ সমানুপাতিক। নিউটনের সেকেন্ড লটাকে মনে করো, নিউটনের সেকেন্ড ল কি ছিল যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক। এই যে দেখো ভর এম, বেগের পরিবর্তনের হার ভি ডিভাইডেড বাই টি, মানে কত এ। বেগের পরিবর্তনটাকেই কিন্তু আমরা ত্বরণ এ বলবো। আচ্ছা, তো এই ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব কেন, এটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে নিউটনের যে সেকেন্ড ল আছে সেটা। নিউটনের সেকেন্ড লটা এরকম ছিল যে এফ এফ মানে নিউটনের সেকেন্ড লটা কি ছিল, নিউটনের সেকেন্ড লটা এরকম ছিল যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভর বেগের পরিবর্তনের হার, যেটাকে আমরা বলি ত্বরণ, প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এই সমানুপাতিক চিহ্ন উঠাই আমরা একটা কনস্ট্যান্ট কে নিয়ে আসছিলাম আর ইকুয়াল চিহ্ন দিয়েছিলাম। তো ওইখানে আমরা দেখেছিলাম যে কোনো বস্তুর ওপর, কোনো একক ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে কোনো একক ভরের বস্তুর উপর অর্থাৎ এম ইকুয়াল টু 1, তো যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটার ভিতরে 1 মিটার স্কোয়ার মানে অর্থাৎ এ ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়। সো সে পরিমাণ বলটাকে বলা হবে 1 নিউটন বল, অর্থাৎ এখানে এফ এর মানও হবে 1। এখন যদি সবগুলা বসাই দিই, এফ এর জায়গায় 1, এম এর জায়গায় 1, এ এর জায়গাতেও 1, তাহলে কে এর মান কত পাই, জাস্ট 1 পাই। সো তার জন্যই আমরা কে ইকুয়াল টু 1 ধরে নিছিলাম। কিন্তু এইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এইটা নিউটন বাবা যে আগে ডিফাইন করে দিছে যে হ্যাঁ কোনো একক ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটার ওপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে, সেটাই হবে 1 নিউটন বল। এটা উনি ডিফাইন করে দিছে। তার জন্য নিউটনের সূত্রতে কে একক কে এর মান হচ্ছে মানে কনস্ট্যান্ট কে এর মান হচ্ছে 1। কিন্তু যখন কুলম্বের সূত্র আসলো তখন দেখলো যে না, এই দুইটার মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা হচ্ছে 9 ইন্টু 10⁹9। সো এই যে বলটা আগেই নিউটন বাবাজি ডিফাইন করে দিচ্ছেন, তারপরে কুলম্ব বাবাজির এই কনস্ট্যান্টটা আসছে, বিধায় এই কনস্ট্যান্টের মান এরকম সি ইকুয়াল টু 9 ইন্টু 10⁹9 আছে। আর এই যে এই কিউ এর ভিতরে মানে এক কুলম্ব বলে কতটুকু চার্জ থাকে, তো এই 1 কুলম্ব বলে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন। এটা একটা তেল দিয়ে একটা পরীক্ষা করা হয় যে উপরে নিচে দুইটা প্লেট রাখলে আর একটাতে যদি পজিটিভ আধান দেওয়া হয় আর একটাতে যদি নেগেটিভ আধান অ্যাড করা হয়, সেক্ষেত্রে সেটারও একটা সুন্দর পরীক্ষা আছে, তোমরা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা। তো ওই পরীক্ষা থেকে বিজ্ঞানীরা কাউন্ট করে দেখলেন যে ইলেকট্রনের চার্জটা 1.6 ইন্টু 10⁻⁹19 কুলম্ব হয়। গেল। তো এইগুলা এই চ্যাপ্টারের না, জাস্ট বোঝার জন্য বললাম আর কি। সো এই জন্যই কুলম্বের যে একক সেটা আছে 9 ইন্টু 10⁻⁹9।
তারপরে কুলম্বের এককটা কেমনে বের করবো আমরা সেটা দেখে ফেলাই। তো দেখি এফ এর একক হচ্ছে নিউটন, তাহলে সিটাকে আরেক পাশে রাখি জাস্ট একক বের করার জন্য, সেটাকে আরেক পেজে নিয়ে যাই। আচ্ছা এখন একক কেমনে বের করবো, একক বের করার জন্য আচ্ছা দেখি একক একক বের করার জন্য সিটাকে এক পাশে রাখি, তাহলে এই আর স্কোয়ারটা এফ এর সাথে গুণ হয়ে যাবে, দেন হবে এফ আর স্কোয়ার, আর এই কিউ ওয়ান কিউ টুটা নিচে আসবে, কিউ ওয়ান ইন্টু কিউ টু। তো এখন দেখি এককের জন্য দেখি এফ এর একক হচ্ছে নিউটন, আর আর হচ্ছে দূরত্ব, দূরত্বের এসআই একক হচ্ছে মিটার, সো মিটার, আর তার উপর একটা স্কোয়ার আছে, সো এককও স্কোয়ারে আসবে, নিউটন মিটার স্কোয়ার। নিচে আসবে কুলম ইন্টু কুলম, তার মানে কি কুলম স্কোয়ার, কুলম স্কোয়ার। তাহলে এটার আলটিমেট একক কি পাইলাম, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এটাই হচ্ছে সেই একক, সি এর একক গেল। এখন এই কনস্ট্যান্ট সি এর মানটাকে আবার হিসাব করলে বের হয় 1/4 পাই এপসাইলন নট। এই এপসাইলন নটটাকে এটা হচ্ছে আপেক্ষিক ভেদন যোগ্যতা, এটারও মান হচ্ছে এপসাইলন নট, এটার মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। আর এটার একক কি হবে, আচ্ছা এককে পরে আসছি, এই মানটা আবার কোত্থেকে আসলো। তো এই মানটা হচ্ছে যে শূন্য মাধ্যমে কোনো কিছুর ভেদনযোগ্যতা, যেমন ধরো যে আলোর ক্ষেত্রে চিন্তা করো, কোনো ইসের ভিতর দিয়ে যদি নর্মালি ফাঁকা জায়গাতে মানে শূন্য স্থানে, যে শূন্য স্থান অথবা বায়ু মাধ্যম, সো বায়ু মাধ্যম কিন্তু শূন্য মাধ্যমের মতোই মোটামুটি কাজ করে, দুইটা কাছাকাছি সেম। তো শূন্য মাধ্যমে যখন আমরা আলো ফেলি তখন কি আলোর কোনো বিক্ষেপ হয়, কোনো কিছুই কিন্তু হয় না, আলো যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে যায়। কিন্তু যখনই আমরা কোনো একটা গ্লাসের ভেতর দিয়ে, গ্লাস বা কাঁচের ভিতর দিয়ে আলো ফেলার চেষ্টা করি, তখন আলোটা কিছুটা বেঁকে যায়। সো এই যে বেঁকে যাচ্ছে, এইটা কতটুকু বাঁকবে, কতটুকু আলোর বেগ স্লো হবে, বা কত আলোর তীব্রতা কতটুকু পরিবর্তিত হবে, সেটা ডিপেন্ড করে এই এপসাইলনের উপরে। যদি কোনো শূন্য যদি কোনো কিছু না থাকে, কোনো মাধ্যম না থাকে, সেটাকে শূন্য মাধ্যমে এই এপসাইলন নটের মানটা আছে 8.854 854 × 10⁻12। তো এটার একক হবে এই যে ঠিক এটার উল্টাটা, কারণ দেখো সি ব্যস্তানুপাতিক এপসাইলন নট, 1/4 পাই, এই তিনটাই তো কনস্ট্যান্ট, ওটা নিয়ে কোনো ইফেক্ট থাকবে না, ইফেক্ট থাকবে এপসাইলন নটটা ব্যস্তানুপাতিক হারে আছে। সো এই যে এটারও এককটা জাস্ট উল্টাই যাবে। সো এটার একক হবে যে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। সো এপসাইলন নটের মানটা পাইলাম, তো সি এর জায়গাতে আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারবো। তাহলে আলটিমেটলি কুলম্বের সূত্র দাঁড়ালো, কুলম্বের ফাইনাল সূত্র F is equal to 1/4 পাই এপসাইলন নট কিউ অন কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। অর্থাৎ একটা চার্জ যদি কিউ অন হয় আর একটা চার্জ যদি কিউ টু হয়, আর এদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মানটা আমরা এই সূত্র দিয়ে হিসাব করে ফেলতে পারবো। তো এই যে কুলম্বের সূত্র আছে, কুলম্বের সূত্রের কিছু লিমিটেশনস আছে বা কিছু শর্ত আছে, দেখি লিমিটেশন দেখি কুলম্বের সূত্রের, সেটা রেড কালি দিয়ে দেখি, রেড বা ব্লু। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা। তো এই কুলম্বের সূত্রের প্রথম সীমাবদ্ধতা হচ্ছে যে, আচ্ছা কুলম্বের সূত্রটাই তো লিখি নাই, কুলম্বের সূত্রটা কি দেখি অন্য স্লাইডে ওটা লিখে দিই। সূত্রটা এরকম যে দুটি চার্জের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের, আরেকটু কথা মিস গেল, যে শূন্য মাধ্যমে দুটি চার্জের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, দুটি চার্জের আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের
বর্গের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক এবং চার্জদ্বয় তাদের মধ্যবর্তী সরল রেখা বরাবর, একদম দুইটা সরল রেখা বরাবর ক্রিয়া করবে। বর্গের ব্যস্তানুপাতিক এবং মধ্যবর্তী বল দুটি চার্জের মধ্যবর্তী সরল রেখা বরাবর ক্রিয়া করবে। তো এই হচ্ছে কুলম্বের সূত্রের কমপ্লিট সূত্র। তারপরে আসি যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। তো এর মোটামুটি তিনটা সীমাবদ্ধতা পাওয়া যায়। প্রথম সীমাবদ্ধতাটা এরকম যে পরমাণু নিউক্লিয়াসের ভিতরে অনেকগুলো প্রোটন কিন্তু একসাথে গাদাগাদি করে থাকে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে সেটা হয়ে যায়, এক্সপ্যানশন হয়ে যায়, টিকে থাকে না, ওটাকে তেজস্ক্রিয়তা বলা হয়। বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এক্সিস্ট করে, যেমন ধরো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলোর ভিতরে কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখা যায় টোটাল আটটা প্রোটন কাছাকাছি, খুবই কাছাকাছি থাকে। তো সেক্ষেত্রে কিন্তু পরমাণুটা বিস্ফোরণ হওয়ার কথা ছিল, কিন্তু বিস্ফোরিত হয় না কেন? তো এটা কিন্তু কুলম্বের সূত্র বলতে পারে না। এটা এটা ব্যাখ্যা হচ্ছে এরকম যে আসলে একটা সবল নিউক্লিয় বল নিউক্লিয়াসের ভিতরে থাকে, তার জন্য নিউক্লিয়াসটা ভেঙে যায় না। তো এটা হচ্ছে কুলম্বের একটা প্রথম সীমাবদ্ধতা, যে পরমাণু নিউক্লিয়াসের ভিতরে অনেকগুলো প্রোটন একত্রে খুবই অল্প ব্যবধানে অবস্থান করে। একত্রে খুবই অল্প ব্যবধানে অবস্থান করে। অবস্থান করে অবস্থান করে কিভাবে? কুলম্বের সূত্র তার ব্যাখ্যা দিতে পারে না। দিতে পারে না। তারপরে 2 নাম্বার, সীমাবদ্ধতা এরকম যে কুলম্বের সূত্র অলওয়েজ স্থির চার্জের ক্ষেত্রে ক্রিয়াশীল হয়। যদি চলমান চার্জ থাকে, দুইটা চার্জে যদি যে কোনো একটা অথবা যদি দুইটা চলমান থাকে, সেক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র খাটে না। সো কুলম্বের সূত্র শুধুমাত্র স্থির চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। কুলম্বের সূত্র শুধুমাত্র স্থির চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। আর 3 নাম্বার যে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যদি চার্জের আকার মানে কোনো যে বস্তুতে চার্জ থাকবে, বস্তুটার আকার যদি অনেকটা বড় হয়, সেক্ষেত্রে কুলম্বের সূত্রটা খাটে না।
কারণ সেক্ষেত্রে মহাকর্ষ বলটাও এফেক্ট ফেলায়। তার জন্য এই এফ এর মানটা ডাইরেক্ট শুধুমাত্র কুলম্বের সূত্রতে হিসাব করা যায় না। সো আবার যদি কোনো ইটা মানে যে বস্তুতে থাকবে সেই বস্তুটা যদি এই হয় মানে খুবই ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে যদি বস্তুটা মানে আকার গোলাকৃতি না হয়, যদি অনিয়মিত আকারের হয়, সেক্ষেত্রে এই কুলম্বের সূত্রটা খাটে না। তো এটা আরেকটা সীমাবদ্ধ যে কুলম্বের সূত্র শুধুমাত্র একক চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই ছিল কুলম্বের সূত্র নিয়ে বেসিক যত সব কথা। এরপরে আমরা কুলম্বের সূত্রের কিছু ম্যাথ দেখার চেষ্টা করব, মানে এই রিলেটেড যে টাইপের ম্যাথগুলো আসে সেই টাইপের ম্যাথ।